হোক না হোক এই কেসের সঙ্গে জনি গর্গের সম্পর্ক আছেই। আর এই প্রীতি ওর জেঠুকে হত্যা করার চেষ্টা করার জন্য সরাসরি যুক্ত আছে। আমি ওখানে থাকবো না বাবা, এভাবে আমার স্বাধীনতা কেড়ে নিও না। যে স্বাধীনতা আমি তোকে দিয়ে রেখেছিলাম এখন তো তারই মূল্য দিচ্ছি। তুই নিজেকে নষ্ট করে ফেলবি, বুঝতে পারছিস না? বুঝতে পারছি না কি এমন জেনে ফেলেছিল দাদা যা আমরা কিছুই জানি না। স্যার, একজন প্রফেসর আছেন, উনি কথা বলতে প্রস্তুত, কিন্তু কেসের ব্যাপারে নাম প্রকাশ করতে চান না। দেখা করা যাক, হতে পারে ওনার কাছে এমন কিছু আমরা পাবো যে এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই ছেলেটা জনি গর্গ প্রীতিকে বেশ কিছুদিন ধরে বিরক্ত করেছিল, একদম ওর পেছনে পড়ে গিয়েছিল। মানসিকভাবে বোধহয় একটু অসুস্থ ছিল। কিন্তু প্রফেসর, চিন্তার বিষয় এটাই যে প্রীতি কখনো এ ব্যাপারে নালিশ করেনি, না বাড়িতে না কলেজে। পুলিশের কথা তো ছেড়েই দিন। এই প্রীতি মেয়েটাও কিন্তু খুব সুবিধার নয়। ও তেমন মেয়ে নয় যে চুপ করে সহ্য করবে, যদিও এটা আমার নিজের বিশ্বাস। আপনার মনে হচ্ছে যে প্রীতি ওকে শিক্ষা দিয়ে থাকবে? কিছু একটা তো নিশ্চয়ই করেছে। এই ছেলেটি জনি গর্গ নিখোঁজ কিভাবে হলো? দেখুন, সেটা তো আমি বলতে পারবো না, তবে কথাটা কি জানেন তো, ব্যাপারটা যদি প্রীতির মতো মেয়ের হয় তাহলে লোকে তো অনেক কথাই বলে থাকে। কিরকম কথা? শুনেছি প্রীতিকে দেরাদুন পাঠিয়ে দেওয়া হয়েছিল ওর জেঠুর কাছে, কোনো ছেলের থেকে দূরে রাখার জন্য। কে ছিল সেই ছেলেটি? ওই ছেলেটি জনি নয় তো? জানি না স্যার, অ্যাকচুয়ালি আমাদের ওই প্রফেসর উনি কথায় কথায় এটা বলছিলেন। আমি শুধু এটুকুই বলতে পারি যে এই প্রীতি মেয়েটা খুব একটা সুবিধার মেয়ে নয়। আমি আর কি বলবো স্যার, আমি তো ভাবতেও পারছি না যে এইসবের আমার দাদার উপর হামলার সাথে কোনো রকম সম্পর্ক আছে। দেখুন, এখনো পর্যন্ত কোনো বিশেষ শত্রুতা নজরে আসেনি, যার জন্য আপনার দাদা গিরিধারী বাবুর ওপর এই হামলা হয়েছে। তবে এই হামলার উদ্দেশ্য একটু ব্যাঁকা হতে পারে। ওই ছেলেটি কে ছিল যার জন্য আপনি আপনার মেয়ে প্রীতিকে আপনার দাদার কাছে পাঠিয়েছিলেন? ছেলেটার নাম অজিত কর। দেখ মা, এটা তো তোর পক্ষেও ভালো হবে রে। আমার জন্য এই সব কিছু তোমরা নিজেদের জন্য করছো। প্রীতি, তুই কথাটা বোঝার চেষ্টা কর। তোর কার সাথে ওঠা বসা করা উচিত আর কার সাথে ওঠা বসা করা উচিত নয়। এক মিনিট বিনায়ক, আমি তো কথা বলছি, তুই একটু চুপ কর না। প্রীতিমা, তোর মাত্র 21 বছর বয়স, সারা জীবনটা তোর পড়ে রয়েছে। দেখ, আমি তো তোর শত্রু নই, তোর জেঠু। আপনি আপনার মেয়েকে এত দূরে পাঠাতে চাইছিলেন কেন? কি প্রবলেম ছিল অজিতের সঙ্গে? ছেলেটা 1 নম্বরের বদমাস, চোর ছ্যাঁচড়া। সব থেকে চাপের কথা হলো এইটা যে প্রীতি নিজেই সবকিছু জানতো। লজ্জা করে না তোর? তোর খারাপ কাজের জন্য আমাদের সকলে নাক কাটা যাচ্ছে, এটা বুঝতে পারিস না তুই? অজিত খুব ভালো ছেলে বাবা। রাখ তোর ওই ভালো, চোর ছ্যাঁচড়া ও একটা। জানি বাবা, কিন্তু কেউ চোর হই তো জন্মায় না। না, জন্মসূত্রে চোর হোক বা না হোক, আজকের পর তুই ওর সঙ্গে দেখা করবি না, ব্যাস। তুই কি সমাজে পরিবর্তন আনবার জন্য জন্মেছিস? তার মানে যেভাবে আমাদের এই তদন্ত এগোচ্ছে ঠিক সেভাবেই কেসটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনার মেয়ে প্রীতি কিছু জানে না। আমি মানতে পারছি না। উনি আমার নিজের দাদা, প্রীতি জেঠু হন উনি। হামলা করার প্রথম উদ্দেশ্য পরিষ্কার বোঝা যাচ্ছিল, অজিতের সঙ্গে প্রীতির সম্পর্ক ছিল। এই হামলাটা কি প্রীতির জ্যাঠার প্রীতির উপর থেকে নিয়ন্ত্রণ শেষ করার জন্য করানো হয়েছিল? প্রীতিও কি এর সঙ্গে যুক্ত? অজিতের কাছ থেকে দূরে সরানোর জন্যই আমাকে জেঠুর কাছে পাঠানো হয়েছিল। তারপর তো আমার সাথে ওর দেখাই হয়নি। আমি জানি না ও এখন কোথায়। আমাদের ইনভেস্টিগেশন থেকে এটা সামনে এসছে যে সেই অপরাধী হলো অজিত। আর এই হামলার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা তুমি নিজে বললে বেটার হবে। আমি বললাম তো আপনাকে স্যার, আমার সঙ্গে অজিতের কোনো সম্পর্ক নেই। আর আপনি কিসের ভিত্তিতে এটা বলছেন যে অজিত এই কাজটা আমার জন্য করেছে? যদি আমি আপনার কথাটা মেনেও নিই যে এই কাজটা আমার জন্য হয়েছে, তো অজিত এখন কেন আমার জেঠুর ওপর হামলা করবে? আমি তো 3 মাস আগেই এখানে ফিরে এসেছি আমার জেঠুর কয়েদ থেকে মুক্তি পেয়ে। নিজের জেঠুর বাড়ি থেকে মুক্ত হয়ে?
মানে প্রীতির কথায় এটা মনে হচ্ছে যে ও জেঠুর বাড়িতে বন্দি ছিল। তার মানে গিরিধারী জোর করে ওকে আটকে রেখেছিল নিজের বাড়িতে। তুমি এভাবে আমাকে আটকে রাখতে পারো না। আমি যা চাইবো সেটাই করব তোর সাথে। তাহলে কি সত্যি সত্যি গিরিধারী বাবু ওকে বন্দি করে রেখেছিল? সত্যি সত্যি কি ওর কোনো স্বাধীনতা ছিল না? আর এই অজিত ঠিক তখনই ওকে কন্ট্যাক্ট করছিল। কিন্তু স্যার অ্যাটাক তো হয়েছিল প্রীতি বাড়ি ফেরার পর, ততদিনে তো ও মুক্ত হয়ে গিয়েছিল। এটাই তো জানতে হবে আমাদের। এই অজিত একটা পেশাদারি চোর, কোনো না কোনো পুলিশ স্টেশনে ওর রেকর্ড নিশ্চয়ই থাকবে। আর এই কেসটাও একটা মোবাইল চুরি থেকে শুরু হয়েছিল। একটা এমন মোবাইল যেটা গিরিধারী বাবুকে ফোন করার জন্য ব্যবহার করা হয়েছিল। একটা চুরির ফোন যেটা একটা নকল নামে কেনা হয়েছিল, সিম কার্ড। বাইক আরোহী, দুজন হামলাকারী। পরিষ্কার বোঝা যাচ্ছে এই কাজ কোনো পেশাদারি অপরাধীর। এই অজিতের রেকর্ড বার করো। যদি প্রীতি নিজে থেকে নাও বলে, আমরা নিজেরাই খুঁজে বার করব। দিদি, আমার না খুব ভয় লাগছে। এখন এখন জন্নির ব্যাপারে কেউ কিছু জেনে যায় তো? চুপ কর, ভয় পাস না, কেউ কিচ্ছু জানতে পারবে না। চল। স্যার, এই অজিত গড়ের অনেকগুলো রেকর্ড আছে। বৃন্দামপুরা আর ওর আশেপাশে অনেকগুলো পুলিশ স্টেশনে ওর নামে কেস হয়েছে, চুরির, ডাকাতির। বেশ পুরনো আর সতর্ক খেলোয়াড় স্যার। প্রত্যেক কেসেই ওর নামে অভিযোগ হয়েছে, কিন্তু ধরা পড়েনি। ওর এক সহযোগী ধরা পড়েছে, যার থেকে ওর নামটা পাওয়া যায়। ও একবার অ্যারেস্ট হয়েছে স্যার, 4 বছর আগে। তাহলে রেকর্ড বলছে কোথায় থাকে? কিছু জানা যায়নি স্যার। কোনো চেনা জানা বা বন্ধু বান্ধব? ইয়েস স্যার, একজন আছে, সুশীল রাজগীর। এই দেখুন। এর ব্যাপারে খোঁজ নাও। আমি আমার লোককে লাগিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ, হয়তো এই ছিল। আমি শুধু ওকে একবারই দেখেছিলাম, আমার মেয়ের সাথে। আচ্ছা প্রীতি, এটাই কি অজিত গড়? আগে হ্যাঁ। এই প্রীতির ফোন ট্যাপ করো। যদি প্রীতি অজিতকে ফোন করে থাকে তাহলে আমরা বুঝতে পারবো অজিত কোথায় আছে। ইয়েস স্যার। ওকে আমার কাছে রেখে কোনো লাভ নেই বিনায়ক। ও এখনো অজিতের সাথে দেখা করে। ও কারোর কথা শুনতেও চায় না, বুঝতেও চায় না। ভেবেছিলাম একটা মেয়ে নিজেকে শুধরে নেবে, কিন্তু না, এ তো প্রতিটা কথায় তর্ক করে। এমনকি আমাকে বলে যে চোরকে বিয়ে করায় অপরাধ কোথায়। পরিবারের সম্মানের কথা পর্যন্ত ভাবে না। আজকের পর এই মেয়ে বাড়ির বাইরে এক পাও রাখবে না। নির্মলা, ওর মোবাইল নিয়ে নাও। বাবা, তুমি আমার সাথে এরকম জোর করতে পারো না। তুই পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছিস মা। তোকে দেখে আমার ভীষণ চিন্তা হচ্ছে যে তোর বোনও তোর পথেই না চলে যায়। এই সব কিছু কি প্রীতি করেছে ওই সাজিদের সাথে মিলে? না বৌদি, প্রীতি অবাধ্য, কিন্তু তা বলে এ কাজ করতে পারে না কখনোই। 21 বছরের প্রীতি যে নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতে চেয়েছিল, নিজের রাস্তায়। তার নিজস্ব একটা ভাবনা ছিল,
আর সেই ভাবনার জন্য সে যে কোনো পর্যায়ে চলে যেতে পারে, এটা ভেবেই তার মা বাবা পর্যন্ত ভয় পেয়ে যায়। অন্যদিকে অজিত অবধি পৌঁছানোর জন্য কানামাছি খেলা এখনো জারি ছিল। স্যার, অজিতের সঙ্গে সুশীল রাজগীরকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। ভেরি গুড। আমি ওকে কাস্টডিতে চাই। অজিত কোথায়? তুই শুনতে পাসনি? আমার অজিত গড়কে চাই, কোনো ফালতু কথাবার্তা ছাড়া। বল কোথায় আছে? স্যার 2 বছর আগে পর্যন্ত আমি আর অজিত একসঙ্গে ছিলাম, তারপর আমরা আলাদা হয়ে যাই আর এখন আমরা একসঙ্গে কাজ করি না। স্যার আমি জানি না ও কোথায় আছে। এত বছর ধরে ওর সঙ্গে কাজ করছিস, তুই নিজে জানিস না ও কোথায় আছে? স্যার আমি শুধু এটুকুই জানি যে ওর বাবা মা কোথায় থাকে। বল। আগে আগে স্যার, অজিত গড় এখানে থাকে? আগে আমার ছেলে, কিন্তু ও তো এখন ঘরে নেই। সেটা তো জানি, কিন্তু এটা তো আপনি বলতে পারবেন যে ও যখন ঘরে নেই তাহলে কোথায় আছে? স্যার, এখানে এগুলো পাওয়া গেছে। স্যার, অজিত ওর মাসির বাড়ি গেছে। কোথায় থাকে ওর মাসি, আর কবে গেছে? 1 সপ্তাহ হয়ে গেছে। এই পাশের গ্রামে থাকে আমার বোন, ওখানেই গেছে ও। স্যার, পুরো বাড়িতে ল্যাপটপ আর মোবাইল লুকিয়ে রেখেছে, বোঝাই যাচ্ছে চুরি করা। আমরা আপনার বোনের বাড়ি যাচ্ছি, আর আমাদের পৌঁছানোর আগে যদি আপনার ছেলে অজিত গড় ওখান থেকে পালিয়ে যায় তাহলে আমরা বুঝে যাব যে আপনি ওকে আমাদের আসার খবর দিয়েছেন। আর যদি আপনি এটা করেন তাহলে আপনার ছেলের সাথে সাথে আপনাকেও জেলের হাওয়া খেতে হবে। এটা করেন তাহলে আপনার ছেলের সাথে সাথে আপনাকেও জেলের হাওয়া খেতে হবে। মীনাক্ষী দেবী, বলুন। আপনি কি মালতী দেবীর বোন? আঙ্কেল হ্যাঁ। 1 মিনিট সরে যান। কি হয়েছে সাহেব? বলুন না সাহেব, বলুন না সাহেব, কি এদিকে দেখো। হয়েছে সাহেব? বলুন না সাহেব। আরে স্যার কি হলো স্যার? চল। আরে স্যার কি হলো? স্যার ছাড়ুন না। আরে স্যার বলবেন তো কি হলো? থানায় চল, গিয়ে বলছি সব কথা। স্যার আমি কি কিচ্ছু হয়েছে করিনি। স্যার আমি করেছিটা কি? আরে স্যার কি করলাম? আরে স্যার সাহেব স্যার আমি কিচ্ছু করিনি। কি স্যার আমি হয়েছে কিচ্ছু সাহেব? করিনি। বলুন না কি স্যার, আমি হয়েছে কিচ্ছু সাহেব? করিনি। কেন নিয়ে যাচ্ছেন ওকে সাহেব? কেন নিয়ে যাচ্ছেন? অজিত এখন পুলিশ হেফাজতে আছে আর অনেক রহস্য উন্মোচিত হতে চলেছে। অনেক চমকে দেওয়ার মতো আর ভয়ঙ্কর সব সত্যি সামনে উঠে আসছে, যেটা এই কেসটাকে একটা অন্য রূপ দিতে চলেছে। একটা এমন রূপ যেটার বিষয়ে কেউ ভাবতেও পারে না। স্যার আমি কিচ্ছু করিনি। আমাকে কেন এখানে আনলেন? জোর করে আমাকে এখানে ধরে এনেছেন। স্যার আমি এই নামের কাউকে চিনি না। হ্যাঁ প্রীতিকে চিনি, কিন্তু ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। স্যার, ওর বাড়িতে পাওয়া মোবাইল থেকে এমন একটা ফোন পাওয়া গেছে যেটার IMEI নাম্বার সেটাই যেখান থেকে গিরিধরকে গুলি করার আগে ফোন করা হয়েছিল। দেখেছিস নাকি তুই এখন এই কথা বলবি যে তুই এই ফোন কখনো ব্যবহার করিসনি? তুই গিরিধারীকে চিনিস না? সত্যি কথা বলবি নাকি শুরুতেই তোর ব্যাটারি না, না। চার্জ করবো? আমি আমি বল বল, শুনছি।
বল। হ্যাঁ স্যার, প্রীতির জেঠুকে আমি গুলি করেছিলাম। আর এই ফোনটা কেন করেছিলি? গিরিধারী বাবুকে গুলি করার কারণ কি ছিল বল। এমনিতে বলবি না তো? না 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 স্যার, মারবেন না। আমি সব কিছু বলছি। বল বল, তাড়াতাড়ি বল, যাতে আমাকে কিছু করতে না হয়। নিজে থেকে বলতে শুরু কর। স্যার, সেদিন আমি খুব রেগেছিলাম। প্রীতির জেঠু প্রীতির সঙ্গে যেটা করেছে সেটা আমি সহ্য করতে পারছিলাম না। প্রীতি? ও, এই ষড়যন্ত্রে প্রীতিও শামিল আছে? তার মানে সবকিছু প্রীতির জন্যই হয়েছে, যেটা আমি গোড়া থেকে ভেবে আসছিলাম। কি করেছিল প্রীতির জেঠু প্রীতির সাথে বল। আমি ফিরে এসেছি, কিন্তু এখনো আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না। সব সময় আমার মা বাবার কান ভাঙাচ্ছে। অজিত, তুমি বিশ্বাস করবে না যে কি কি করেছে ওই লোকটা আমার সাথে। কি কি করেছে ও তোমার সঙ্গে প্রীতি? তুমি এভাবে আমাকে আটকে রাখতে পারো না। আমি যেটা চাইবো সেটাই করব তোর সাথে। জেঠু, এটা তুমি কি করছো জেঠু? সেটাই যেটা তোর মতো মেয়ের সাথে করা উচিত। যদি তুই তোর বাবা মাকে সব কথা বলে দিস, তাহলে কে বিশ্বাস করবে তোর কথা? হ্যাঁ, কারণ ওরা জানে যে তুই কতটা নির্লজ্জ মেয়ে। আর তোর মতো চরিত্রহীন মেয়ে যদি আমার বদনাম করে, তাহলে তারা এটাই বিশ্বাস করবে যে তুই আমাকে ফাঁসাচ্ছিস। জেঠু, আমার হাতটা ছাড়ো। জেঠু, এটা কি করছো? জেঠু, আমার হাতটা ছাড়ো। জেঠু, প্লিজ, কি করছো জেঠু? জেঠু, আমাকে ছেড়ে দাও। জেঠু, প্লিজ, কি করছো তুমি? ছেড়ে দাও জেঠু, আমার ছেড়ে দাও। কি করছো তুমি আমার সাথে? ভোগ করেছে আমাকে জেঠু। আমাকে শোধরাবার নাম করে আমার বাবা মাকে ভুল বুঝি, শুধুমাত্র এটা বলে যে আমি ওদের সম্মান নষ্ট করছি। এই সব কিছু করেছে আমার সাথে। শয়তানও একটা, সব সময় ভালো মানুষের মুখোশ পরে থাকা একটা জানোয়ার। ছাড়বো না আমি ওকে প্রীতি। ওর এই নোংরা কাজের জন্য শাস্তি ওকে দেবই। আমি ওইটাই চাই, যে ও শাস্তি পাক। প্রীতির জেঠু প্রীতির সাথে জবরদস্তি করেছে, কিন্তু প্রীতি এই কথাটা কোনোদিনও কাউকে কেন বলল না? এটা কি করে বলবে স্যার? আর কাকে বলবে? প্রথম থেকেই ওর মা বাবা ওকে মিথ্যাবাদী মনে করত, আর এই ব্যাপারটাকেই ওর জেঠু কাজে লাগিয়েছে। আমার মাথা খুব গরম হয়ে গেছিল স্যার, খুব গরম। এসব আমার প্ল্যান ছিল, আমি বদলা নিতামই। হ্যালো হ্যালো প্রীতি, অজিত বলছি। তুমি শোনো, কাল তোমার জেঠু বাড়ি যাচ্ছে। জেঠু কাল দুর্গা রোড দিয়ে যাবে। ওই রাস্তাটা কিন্তু খুব ফাঁকা থাকে। ও বাড়ি যাচ্ছে, চল দেখা করি। এর মানেটা হলো যে প্রীতি প্রথম থেকেই পুরোটা জানতো। হ্যাঁ স্যার। এই সব কিছু মিথ্যে। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি জানি না এই সবের মধ্যে অজিত কেন আমার নামটা নিচ্ছে। প্রীতি, তুমি সমস্ত কাজ নিজের ইচ্ছায় করেছো, নিজের বদলাও নিজের মর্জি মতো আর নিজের স্টাইলে করেছো। তোমার সাথে কোনো ভুল হয়ে গিয়ে থাকলে পুলিশের কাছে তোমার যেতে হতো। কম করে নিজের বাবা মাকে বলতে হতো যে তোমার জেঠু তোমার সাথে কোনো ভুল কাজ করছে। দাদা কি করেছিল? কি করেছে আমার জেঠু? স্যার, এটা আপনি কি বলছেন? প্রীতি,
দাদা তোর সঙ্গে কি করেছিল বল। বাবা আমি জানি না উনি কি বলছেন। কি জেঠু আমাকে রেপ করেছে অজিত এটা বলেছে? হ্যাঁ। ওইটা কি করে বলতে পারলো? ও আমার জেঠুকে গুলি করেছে আর এবার আমার নাম নিয়ে আমাকে ফাঁসাতে চাইছে যাতে ও নিজের প্রাণটা বাঁচাতে পারে। তুমি এটা বলতে চাইছো যে তোমার জেঠু কখনো কোনোদিন তোমার সাথে কোনো ভুল কাজ করেনি? ছি স্যার, এরকম ভাবনা কেউ ভাবতে পারে না। উনি আমার জেঠু, আমার বাবার মতন হন উনি। হ্যাঁ আমি একটু রেগেছিলাম কারণ আমাকে এখান থেকে জেঠু নিয়ে যায়, উল্টোপাল্টা কথা বলে আমার মা বাবার কান ভাঙায়। কিন্তু স্যার জেঠুর ব্যাপারে এত খারাপ কথা, আজ আমি বুঝতে পেরেছি যে সত্যি সত্যি এই অজিত কতটা খারাপ মানুষ। নূতন, দাদা কি করেছিল প্রীতির সাথে? তোকে কিছু বলেছিল প্রীতি? না বাবা, দিদি আমাকে এই ব্যাপারে কোনোদিন কিছু বলেনি। কি যে করতে চাইছে এই মেয়েটা, আবার কিছু একটা নতুন গল্প বানাচ্ছে। আরো কি বদনাম দিচ্ছে আমার স্বামীর ওপর? বুঝতে পারছি না বৌদি। পুলিশের লোকেরা বলছে যে অজিতই ওদেরকে বলেছে। আমার স্বামীর প্রীতিকে সাহায্য করার জন্য এগিয়ে না আসাই উচিত ছিল। ওই দায়ী এর এই অবস্থার জন্য। কি উল্টোপাল্টা বলেছিস পুলিশের কাছে যে আমার জেঠু আমাকে রেপ করার চেষ্টা করেছে? লজ্জা করলো না একবারও এটা বলতে? প্রীতি, তুমিই তো বলেছিলে বদলা নিতে হবে। বাজে কথা বলছে স্যার, ও মিথ্যে বলছে আমাকে ফাঁসাবার জন্য। স্যার এখনো মিথ্যে কথা বলছে। আরে কেঁদে কেঁদে তো বলেছিলে কথাটা তুমি। আমি এরকম বলবো? উনি আমার জেঠু হন, আমার বাবার মতো। আমি ওনার কোলে বড় হয়েছি, আমাকে মেয়ের মতো ট্রিট করেছেন উনি। আমার সমস্ত অন্যায়কে ক্ষমা করেছেন। হ্যাঁ আমি ওনার উপর রেগেছিলাম, কিন্তু তার মানে এটা নয় যে আমি ওনার বিরুদ্ধে এমন অভিযোগ আনবো। স্যার ওর কথায় বিশ্বাস করবেন না, মিথ্যে কথা বলছে ও। মিথ্যে আমি নই, ও বলছে স্যার। নিজে তো একটা চোর, আর মিথ্যে কথা বলাটা ওর অভ্যাস। স্যার ও আমাকে ফাঁসাচ্ছে, আর স্যার ও আমাকে ফাঁসিয়ে দিয়ে নিজে বেরিয়ে যেতে চাইছে। স্যার আমি যা কিছু করেছি সব ও বলাতে করেছি। স্যার আপনি ওর কথা শুনবেন না, ও পুরো গল্প বলছে। প্রত্যেকে জানে যে ও একটা চোর আর ও টাকার জন্য সবকিছু করতে পারে। আচ্ছা আমি টাকার জন্য যা কিছু করতে পারি? তাহলে বল তোর জেঠুকে মারার জন্য কে টাকা দিয়েছিল আমাকে? বল বল না, বল স্যারকে। আমি কি করে জানবো? তোর মতো লোকের কি ভরসা? হয়তো ছিনতাই করতে গেছিলি জেঠুর কাছে, একে তো তুই অপরাধী, রেগে মেগে হয়তো গুলি করে দিয়েছিস জেঠুকে। স্যার ও আমাকে ফাঁসাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় মিথ্যাবাদী ও নিজে। স্যার আপনি নিজে ভাবুন, ও যেমন বলছে ওর জেঠু খুব ভালো একজন মানুষ ছিল, তাহলে একটা ভালো মানুষকে কেন আমি গুলি করতে যাব? আপনি নিজেই ভাবুন না স্যার। আর একটা কথা জিজ্ঞেস করুন স্যার, জনি গার্গ কে হয় ওকে জিজ্ঞেস করুন। জনি কোথা থেকে এলো এর মধ্যে? স্যার আপনি নিজেই ওকে জিজ্ঞেস করুন না। বলো প্রীতি, এই কেসের সঙ্গে জনির কি সম্পর্ক? স্যার আমি জানি না ও কি সব স্যার বলছে। ওকে জিজ্ঞেস করুন যে এখন জনি কোথায়। এ সবকিছু জানে কি হয়েছে ওর সঙ্গে, আর ও যদি কিছু না বলতে চায় তাহলে ওর বোনকে জিজ্ঞেস করুন আপনি। ও সবকিছু জানে যে কি হয়েছিল ওর সঙ্গে। স্যার ও নতুন গল্প বানাচ্ছে আমাকে জাস্ট ফাঁসাবার জন্য, আপনি প্লিজ ওর কথা শুনবেন না। আচ্ছা আমি গল্প তৈরি করছি? কি গল্প তৈরি করলাম? স্যার আপনি নিজে ভাবুন, আমি জনির ব্যাপারে কি করে জানবো? স্যার ও এক নম্বরের মিথ্যাবাদী, ও আপনাকে কিচ্ছু বলবে না। ওর বোনকে জিজ্ঞেস করুন। স্যার ও এক নম্বরের মিথ্যাবাদী, ও আপনাকে কিচ্ছু বলবে না। ওর বোনকে জিজ্ঞেস করুন। বাবা, মা, এরা আমাকে কেন নিয়ে যাচ্ছে? এটা কি হচ্ছে স্যার? প্রীতি আবার কি করলো স্যার? আর আমার ছোট মেয়ে নূতনকে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? আমরা তো জানি না যে জনি কোথায় আছে আর জনি কে। আমরা এবার কি করে জানবো জনি কোথায় আছে? কিন্তু আপনার এই দুই মেয়ে ভালো করে জানে যে জনি কে আর কোথায় আছে। আন্দাজও করতে পারেননি যে আপনার দাদার কেসটা এত ভয়ঙ্কর। বাবা, বাবা প্লিজ বাবা, বাবা। প্রীতি বিস্ট, যার জ্যাঠা গিরিধর বিস্টের উপর যে গুলি চালিয়েছিল, সেই আসামি অজিত গড় ধরা পড়ে যায়। অজিত যে গিরিধরের উপর গুলি চালিয়েছিল তাতে প্রীতিও যুক্ত ছিল বলে স্বীকার করে নেয়। যখন প্রীতি এই দোষারোপ সম্পূর্ণ অস্বীকার করে তখন অজিত জনি গর্গের নাম নেয়। জনি সেই ছেলেটা যে কলেজে প্রীতিকে বিরক্ত করত। আর অদ্ভুত বিষয় হলো যে এই সম্পূর্ণ ঘটনাতে প্রীতির ছোট বোন নূতনের নামও সামনে চলে আসে। এই জটিল কেসটাকে এবার এক ভয়ানক ষড়যন্ত্র রূপে দেখা যাচ্ছিল। তাহলে তোমাদের তিনজনের মধ্যে কে আগে শুরু করবে?
কে বলবে যে জনি কোথায় আছে? স্যার, জনি প্রীতিকে কলেজে খুব ডিস্টার্ব করতো। তুমি তখনও প্রীতির সঙ্গে ছিলে? তুমি প্রীতিকে কলেজের সময় থেকে জানতে? হ্যাঁ স্যার, আমি আর প্রীতি তখন থেকে একে অপরকে ভালোবাসি। বলো প্রীতি, এ জনি কিভাবে যুক্ত? কি ব্যাপার প্রীতি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার থেকে দূরে না গিয়ে বরং নিজেই আমার কাছে আসছো। আজকে তো খুশিতে আমি পাগল হয়ে যাব। দেখলে, তুমিও আমাকে ভালোবেসে ফেললে তো। বুঝলে তো তুমি আমিও তোমাকে কতটা ভালোবাসি। নিজেই ছুটে এলে তো আমার কাছে। এতটা ভালোবাসো তুমি আমাকে? প্রথমবার জিজ্ঞাসা করছো আমাকে প্রীতি, প্রথমবার। আমি শুধু তোমাকে ভালোই বাসি না, তোমার জন্য জীবন দিতে পারি আমি। তোমার এই পাগলামিতে আমিও তোমার প্রেমে পড়ে গেছি, আমিও ভালোবেসে ফেলেছি। তোমার প্ল্যানটা কি ছিল? সিমলা যাব পরশু। আর তোমার মা বাবা মেনে নেবে এটা? ওদের আগে থেকেই রাজি করিয়ে রেখেছি। মাত্র দুদিনেরই তো ব্যাপার বাবা, নূতনও তো যাবে আমার সাথে। প্রীতি, তুই আমাদের আদরের সুযোগ নিচ্ছিস। তোর রেজাল্ট এখনো সেই একই আছে, নম্বর একটুও বাড়লো না, এদিকে তুই বেড়াতে যাবি। তুমি জানো না বাবা, এবার আমি মন দিয়ে পড়াশোনা করছি, দেখে নেবে খুব ভালো মার্কস নিয়ে পাশ করব। প্লিজ বাবা, শুধু এই ট্রিপটায় আমাকে যেতে দাও না। ঠিক আছে, শুধু 2 দিন। আর এবারেও তোর মোবাইল কিন্তু পুরো খোলা থাকবে, আমি যে কোনো সময় তোকে ফোন করব, বুঝলি? ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। জনি জনি, ইয়েস পাপা। সিমলা যাবে নাকি? ইয়েস পাপা। দিদি, এই জনি ওই ছেলেটাই না যে তোমাকে বিরক্ত করে? কিন্তু তুমি তো ওকে পছন্দ করো না। ছোট আছিস তুই, কখনো কখনো সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়। এই ট্রিপের পরে জনি আমাকে আর কখনো বিরক্ত করবে না। ওর যেটা চাই ভালোবেসে আমি ওকে ওটাই দেব। তো সেদিন জনি তোমার সাথে সিমলা গিয়েছিল? তুমি বলেছিলে না জনি যে তুমি আমার জন্য মরতেও পারো? একেবারে হাসি মুখে। আমি তোমাকে ভালোভাবে বোঝালাম, কত কষ্ট করলাম, কতবার হাত জোড় করলাম তোমার কাছে যে আমার পিছু করা ছেড়ে দাও, কিন্তু তুমি শোনোনি। কারণ তোমার মনে হয়েছিল যে আমি খুব লাজুক শান্ত একটা মেয়ে, যার এই তোমার পাগলামিটা ভালো লেগে যাবে, প্রেমে পড়ে যাবে, তাই না? না প্রীতি, এরকম ব্যাপার না। আমি শুধু এইটুকু বুঝি যে আমি তোমাকে ভালোবাসি। চলো মেনে নিচ্ছি যে তুমি আমায় খুব ভালোবাসো। তো এবার ভালোবাসাটা প্রমাণ করো, দিয়ে দাও আমার জন্য প্রাণটা।
দিদি কি করলে তোমরা দুজন? তোমরা দুজনকে নিচে কেন ফেলে দিলে? দিদি দিদি নিচে চলে যাচ্ছে, দিদি মরে যাবে। নূতন আমার কথা শোন, ওর যেখানে যাওয়ার ছিল ও সেখানেই গেছে, কেউ কিচ্ছু জানতে পারবে না। চলো 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 এখান থেকে। এবার আপনিই বলুন স্যার, ও যদি আমাকে এসব করতে না বলতো তো আমি ওর জেঠুকে গুলি কেন করতাম? ওনার অবস্থা আস্তে আস্তে ভালোর দিকে। আমার মনে হচ্ছে গিরিধর বাবু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। না, খাদে কোনো বডি পাওয়া যায়নি। 2 বছর আগেকার কথা। আমি সমস্ত রেকর্ডস চেক করেছি, ওখানে কখনো কোনো বডি পাওয়া যায়নি। এমনিতেও খাদটা খুব বড় আর গভীর, এই কথাটা হয়তো ওই মেয়েটা জানতো, এই জন্য ওকে ওখানেই ধাক্কা দিয়েছিল। আর হতে পারে যে কিছু সময় পরে জঙ্গলি জানোয়ার ওর লাশটাকে খেয়ে নিয়েছিল। দেখুন, ওর বডি পাওয়া যায়নি, কিন্তু ওরা দুজন স্বীকার করেছে ওরা জনিকে মেরে ফেলেছে। কিন্তু কিন্তু ও কত খুশি ছিল ওই দিন। আমি সব সময় ভাবতাম খুশি খুশি গেছে আমার ছেলে ঘর থেকে, তাহলে ঘরে ফিরে এলো না কেন? মানছি ওই মেয়েটি আপনার ছেলের সাথে যেটা করেছে ভুল করেছে, ভীষণ অন্যায় করেছে। আপনাদের ছেলে জনি ওই মেয়েটিকে ভালোবেসে কত খুশি ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই যে আপনারা একেবারে জানতেনই না যে আপনাদের একমাত্র সন্তান একটি মেয়েকে একতরফা ভালোবাসে, ওর প্রেমেও পাগল হয়ে গিয়েছিল। আমার মেয়ে কখনো খারাপ পথে যাবে না তো? আমার মনে শুধু এই ভয় ছিল যে প্রীতি কোনো খারাপ কাজ না করে বসে, কিন্তু এতটা খারাপ কাজ করবে, নিজের জেঠুকে মেরে ফেলবে, জেঠুর দিকে গুলি চালাতে বলবে, মিথ্যের পর মিথ্যে বলবে। আমি কখনো ভাবতে পারিনি ও তো নিজেই শেষ হয়ে গেল, আর এদিকে নিজের বোনের জীবনটাকেও শেষ করে দিল। প্রীতি এটাও স্বীকার করেছে যে ও অজিতের কাছে জেঠুর ব্যাপারে মিথ্যে বলেছে। ও খুব রেগেছিল কারণ গিরিধারী বাবু আপনাদেরকে ওর ব্যাপারে সব বলে দিয়েছিল। এই জন্য গিরিধারী বাবুর উপর মিথ্যে অভিযোগ এনে অজিতকে হামলা করার জন্য উস্কে দেয়। তাহলে আপনি বলুন স্যার, এমন অবস্থায় বাবা মা কি করতে পারে? সন্তান যখন খারাপ রাস্তায় চলে যায়, সে কিছুতেই বুঝতে চায় না যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি বুঝতে পারছি আপনাদের উপর কি চলছে। প্রীতি, অজিত আর সচিনের বিরুদ্ধে আইপিসির ধারা অনুযায়ী 307 অ্যাটেম্প টু মার্ডার অর্থাৎ হত্যার চেষ্টা আর গিরিধর বিষ্টের উপর হামলা করার ষড়যন্ত্রে সাহায্য করার জন্য ধারা 34 আরোপ করা হয়। জনি গর্গের হত্যার তদন্ত চলছে। সচিন আর অজিত হেফাজতে আছে। নূতন আর প্রীতির জামিন হয়ে গেছে। যদি জনি প্রীতিকে এতটাই বিরক্ত করত তাহলে প্রীতি কেন পুলিশের কাছে নালিশ করেনি? প্রীতি কেন শেষ পর্যন্ত আইন নিজের হাতে তুলে নেওয়ার রাস্তায় হাঁটতে গেল? সে এমন একটা ছেলেকে কেনই বা ভালোবাসতে গেল যে অপরাধের দুনিয়ার একজন অংশীদার? সে এই অপরাধের জগতে তার ছোট বোনকে কেন নিয়ে আসলো? আর তার ছোট বোন জনির ব্যাপারে সবকিছু জানা সত্ত্বেও কেন ভয় চুপ করে রইল? নিজের রাগে বেহুশ হয়ে প্রীতি কেন নিজের জ্যাঠার উপর এমন একটা হামলা করার সীমা পর্যন্ত পৌঁছে গেল
যাতে তার প্রাণটাও চলে যেতে পারত। অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোর উত্তর খোঁজা হতেই থাকবে। এর মধ্যে কিছু প্রশ্ন হয়তো চমকে দেওয়ার মতো, যে কবে আর কিভাবে একটি যুবতী মেয়ে এই ধরনের অপরাধের গভীর পর্যন্ত যেতে পারে। এই সমস্ত প্রশ্নই আমাদের সেই রাস্তাতেই ফিরিয়ে আনে, সেই সত্যিতে যে ভুল রাস্তায় চলমান মানুষকে বোঝানো খুবই মুশকিল হয় যে তার নির্বাচন করা রাস্তা শুধুমাত্র ধ্বংসের দিকেই নিয়ে যায়। এমন কিছু কেস আছে যেটা মানুষ অন্যদের কথা মেনেছে আর নিজেদের ভুলটা শুধরে নিয়েছে, কিন্তু বেশিরভাগ এইসব কেসে এমন কিছু কথাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় যেটা তাদের আলোর রাস্তায় নিয়ে যেতে পারত। এটা মানুষের ধর্ম যে বিবেক আর বোধজ্ঞান আমাদের এইরকম কিছু ভুল রাস্তায় চলা হয়তো বন্ধ করতে পারত, সেটা সবকিছু শেষ হয়ে যাওয়ার পরই আমরা দেখতে পাই, শুনতে পাই। কিন্তু আমাদের আশাও আছে আর বিশ্বাসও আছে যে আমাদের মধ্যে বহু মানুষই ভুল রাস্তায় চলতে শুরু করার আগেই নিজেদের পদক্ষেপ থামিয়ে দেবে। সতর্ক থাকবেন যাতে জীবন সঠিক রাস্তায় চলতে থাকে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।